হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান অধ্যায় 2-এর 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা প্রাণী টিস্যু নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকে আমাদের অল্প একটু টপিক এই চ্যাপ্টার বাকি আছে, সেটা আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে টপিকটা আছে আমাদের লাস্টের দিকে, সেটা হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। যে আমরা আগেই জানছি যে বিভিন্ন টিস্যু নিয়ে কিন্তু, মানে একাধিক টিস্যু নিয়ে কিন্তু অঙ্গ গঠিত হয়, আবার বিভিন্ন অঙ্গ নিয়ে তন্ত্র গঠিত হয়। তো সেটা নিয়ে মূলত বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করা হবে। তো আমরা শুরু করি যে এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং একটা নির্দিষ্ট কাজ করতে সক্ষম প্রাণীদেহের অংশবিশেষকে মূলত কি বলা হয়? অঙ্গ বলা হয়। যে একটা অঙ্গ এক বা একাধিক টিস্যু দিয়ে তৈরি এবং সেটা একটা নির্দিষ্ট কাজ করে, যেমন আপনাদের হাত, ঠিক আছে, তারপর পা, তাদের কাজ আলাদা। অর্থাৎ কোনো অঙ্গে একই বা একাধিক ধরনের টিস্যু থাকে এবং সেই অঙ্গ কোনো না কোনো নির্দিষ্ট কাজ করতে পারে। দেহের অঙ্গসমূহ নিয়ে জীববিজ্ঞানে যে শাখা আলোচনা করা হয় তাকে অঙ্গ সংস্থান বিদ্যা নর্মালি বলা হয়। তো অবস্থানভেদে মানুষের দুই রকমের অঙ্গ আছে। একটা চোখ, কান, নাক, হাত, পা, এগুলো বাহ্যিক অঙ্গ, মানে বাইরের দিকে যে অঙ্গগুলো থাকে। আর বাহ্যিক অঙ্গ সংস্থান সম্পর্কে জীববিজ্ঞান যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বলা হয় বহি অঙ্গ সংস্থান। ঠিক আছে, শুধুমাত্র এইগুলো নিয়ে আলোচনা করা হবে, এই অঙ্গগুলাকে নিয়ে। আর জীবদের ভিতরে অঙ্গগুলো সম্পর্কে জীববিজ্ঞান যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কি? অন্ত অঙ্গ সংস্থান, যেমন পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্নাশয়, স্প্লিহা, ফুসফুস ইত্যাদি, এগুলো সবই কি মানব দেহের অভ্যন্তরীণ অঙ্গ। তো পরিপাক, শ্বসন, রেচন, প্রজনন ইত্যাদি শারীরবৃত্ত কাজ করার জন্য প্রাণীদেহে কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। ঠিক আছে, বিভিন্ন অঙ্গকে একসাথে করলে সেটা তন্ত্র হয়। নিচে মানবদেহের কয়েকটা উল্লেখযোগ্য তন্ত্রের ধারণা দেওয়া হলো। পরবর্তী অধ্যায়গুলোকে এগুলো অধ্যায়তে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা হবে। তো ফার্স্ট অফ অল যে তন্ত্র নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পরিপাক তন্ত্র। যে এই তন্ত্র মূলত খাদ্য গ্রহণ, পরিপাক, তারপর শোষণ, অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত। এই কাজগুলোর সাথে তারা জড়িত। পরিপাক তন্ত্রের মূলত দুইটা প্রধান অংশ থাকে, একটা পৌষ্টিক নালী, আর একটা পৌষ্টিক গ্রন্থি। এখন মুখচ্ছিদ্র, মুখগহ্বর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ডিওডেনাম, ইলিয়াম, রেকটাম বা মলাশয়, বায়ুছিদ্র নিয়ে মূলত পৌষ্টিক নালীটা গঠিত। যে পাকস্থলী থেকে শুরু করে যারা যারা এটার সাথে যুক্ত, যেই অঙ্গগুলো, সেগুলোকে একসাথে পৌষ্টিক নালী বলতেছে ওরা। তো মানুষের লালাগ্রন্থি, যকৃৎ এবং অগ্নাশয় পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে। তিনটা জিনিস পাকস্থলীর মধ্যে, তিনটা জিনিস আপনার পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে, যেখান থেকে বিভিন্ন রস নিঃসরণ হয়, যেমন লালাগ্রন্থি, যকৃৎ, আর একটা অগ্নাশয়। এসব গ্রন্থির নিঃসৃত রস খাদ্যকে পরিপাক করতে সহায়তা করে। দুইটা ভাগে ভাগ করা হয়েছে পরিপাক তন্ত্রকে, ঠিক আছে। এরপরে যদি আমরা আসি, সেটা শ্বসন তন্ত্র। যে নাসারন্ধ্র, মানে নাকের ছিদ্র, গলবিল, একটা গলার নিচের অংশ, ল্যাংরিজ, তারপর ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, অ্যালভিওলা, এগুলো সবই কিন্তু আমাদের শরীরের ভিতরের অঙ্গ। এবং একজোড়া ফুসফুস নিয়ে মূলত মানুষের শ্বসন তন্ত্রটা গঠিত। এই তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়া, মানে ভেঙে দিয়ে শক্তি উৎপাদন করে। যে অক্সিজেনটাকে আমাদের শরীরের ভিতরে, রক্তের ভিতরে নিয়ে সেখানে কি জারণ প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে ভেঙে তা থেকে শক্তি উৎপাদন করে। তো এই শক্তি দেহের দৈনন্দিন কাজে আমরা কিন্তু ব্যবহার করি। তারপর আমাদের স্নায়ুতন্ত্র, যে দেহের বাইরের এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করা এবং সে অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা এই তন্ত্রের মূলত কাজ। মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, করটিক স্নায়ু নিয়ে মূলত স্নায়ুতন্ত্র গঠিত, তিনটা জিনিস নিয়ে। এছাড়া স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নামের স্নায়ুতন্ত্রের আরেকটা অংশ আছে। স্নায়ুতন্ত্রের এই অংশের কি হয়, দেহের অনিচ্ছিক পেশিগুলোর কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। কোথায়? স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে, ঠিক আছে, অনিচ্ছিক পেশিগুলোর কাজ হয়। এরপর যদি আমরা আসি, সেটা রেচনতন্ত্র। যে বিভিন্ন শারীরবৃত্ত বিপাক ক্রিয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়ার ফলে শরীরে উপজাত দ্রব্য হিসাবে, যেগুলো আমাদের হজম হয় না, মানে অ- অপাচ্য অংশ যেগুলো আছে, সেগুলো নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ তৈরি হয়। এসব বর্জ্য সাধারণত দেহের জন্য ক্ষতিকর এবং দেহ থেকে নিষ্কাশনের দরকার হয়। দেহ থেকে এসব অপ্রয়োজনীয় বর্জ্য নিষ্কাশন করার পদ্ধতিকে মূলত রেচন প্রক্রিয়া বলা হচ্ছে। আর যেই যন্ত্রের সাহায্যে মূলত রেচন প্রক্রিয়া সম্পন্ন হয় সেটাকে বলতেছে রেচন তন্ত্র। যেমন আমাদের রেচন তন্ত্রের সাথে কে কে জড়িত আছে? এটা বৃক্ক, মানে কিডনি, আর একজোড়া ইউরেটর, একজোড়া মূত্রথলি, আর একটা মূত্রনালী, যেটাকে ইউরেথ্রা বলা হয়। এই কয়েকটা জিনিস নিয়ে মূলত আমাদের রেচনতন্ত্র গঠিত। এখানে কিন্তু আপনাদের এই যে প্রত্যেকটা তন্ত্রের কোথায় কি আছে সেখানে কিন্তু ছবিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এরপর যদি আসি, আমাদের দেওয়া আছে জননতন্ত্র। যে প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষার জন্য এই তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট তৈরি করে। যে আমাদের পরিণত অবস্থায় আমরা কিন্তু অধ্যায় 3-এ পড়ছিলাম যে ছেলেদের ক্ষেত্রে শুক্রাণু, মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু তৈরি করে। এটি ভ্রূণ এবং শিশু ধারক অঙ্গ নিয়ে গঠিত হয়। সাধারণত পরিণত বয়সে জননতন্ত্রের মাধ্যমে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে অ্যাডাল্ট হলে। এভাবে প্রজননের মাধ্যমে প্রজাতির ধারা অব্যাহত থাকে। মানুষ এক লিঙ্গ প্রাণী। মানুষের দেহে পুরুষ প্রজননতন্ত্র রয়েছে, আর নারীদের দেহে অবশ্যই স্ত্রী প্রজননতন্ত্র থাকে। এরপর যে তন্ত্রটা নিয়ে কথা বলতেছে সেটা ত্বকতন্ত্র।
যে দেহের বাইরের দিকে যে আচ্ছাদনকারী আবরণ থাকে আমাদের, সেটাকে কিন্তু আমরা ত্বক বা চামড়া বলি। তো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে পুরাটা কি আচ্ছাদন মানে ঘিরে রাখছে। তো বাইরের আঘাত এবং জীবাণুর আক্রমণ থেকে রক্ষা করে আমাদের স্কিন। এছাড়া দেহের জলীয় অংশকে মানে অংশকে দেহের ভিতরে কি করে রাখে, সংরক্ষণ করে রাখে সেফলি, ঠিক আছে। তারপর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, যে মানবদেহে কতগুলো নালীহীন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এমসিকিউতে আসে, যে নালীহীন গ্রন্থিকে কি বলে, অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র, ঠিক আছে। যে এদের কোনো নালী নেই, যেটা ডাইরেক্ট আপনার কি হয়, হরমোন নিঃসরণ করে। তো এইসব গ্রন্থি থেকে নিঃসৃত রসকে মূলত কি বলা হয়, হরমোন বলা হয়। তাহলে আমাদের হরমোন যদি কাকে বলে আসে, আমরা লিখবো কি, যে প্রাণী দেহে কতগুলো নালীহীন গ্রন্থি রয়েছে, সেগুলো থেকে যে রস নিঃসৃত হয় সেটাকে বলতেছে কি, হরমোন। তো পরিবহন করার জন্য এর নির্দিষ্ট কোনো নালী থাকে না, শুধু রক্তের মাধ্যমে এরা এক স্থান থেকে অন্য স্থানে হরমোনটাকে নিয়ে যায়। যেমন বিভিন্ন হরমোন গ্রন্থির নাম হচ্ছে পিটুইটারি, থাইরয়েড, তারপর প্যারাথাইরয়েড, অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রানেনাল ইত্যাদি গ্রন্থির সমন্বয়ে মূলত অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রটা গঠিত। এখানে মূলত তন্ত্রের কাজটা শেষ। এরপর যে আমাদের লাস্ট টপিকটা আছে, যেটা হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালের জন্য, আপনাদের বায়োলজি যে 25 মার্কের প্র্যাকটিক্যাল আছে, এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিক্যালে যদি কোনো পড়া থেকে থাকে, এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না আপনাদের থিওরিতে। শুধুমাত্র ক খ এর জন্য আপনারা ভালো মতো পড়তে পারেন, আর বাকিটা হচ্ছে পুরোটা প্র্যাকটিক্যালের জন্য। তো এটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র, যে বায়োলজিতে কিন্তু আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার জন্য, জীবকে দেখার জন্য কিন্তু অনুবীক্ষণ যন্ত্র রয়েছে। তো যোদ্ধার কাছে যেমন অস্ত্র, জ্যোতির্বিজ্ঞানীর কাছে যেমন দূরবীক্ষণ যন্ত্র, ঠিক তেমনি জীববিজ্ঞানী শিক্ষার্থীর কাছে অনুবীক্ষণ যন্ত্র একটা অপরিহার্য গবেষণা সহায়ক উপকরণ। এর সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণ বড় করে দেখা যায় জুম করে। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র রয়েছে, তাতে আলোর সাহায্যে এসব ক্ষুদ্র বস্তু দেখার ব্যবস্থা আছে। প্রত্যেকটা স্কুলে কিন্তু আপনাদের প্র্যাকটিক্যাল ল্যাব থাকে, সেখানে এই ইনস্ট্রুমেন্ট গুলো থাকার কথা। তো এইসব অনুবীক্ষণ যন্ত্রকে আলোক অনুবীক্ষণ যন্ত্র নামেও ডাকা হয়। আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করা হয় যে অনুবীক্ষণ যন্ত্রে, তাকে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে। এটা হচ্ছে পাওয়ারফুল, ঠিক আছে। নর্মাল যে অনুবীক্ষণ যন্ত্র আছে সেটাকে আলোক অনুবীক্ষণ যন্ত্র বলা হয়, কারণ সেটাতে কোনো বস্তু দেখতে হলে আমাকে আলোর সাহায্য নিতে হয়, ঠিক আছে, গ্লাসে আলো ফালাইতে হয়। কিন্তু ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রে এসব আলো দরকার হয় না, এটা হচ্ছে ও নিজেই পাওয়ারফুল, ঠিক আছে, ওকে অনেক বেশি জুমলি দেখা যায়। তো আলোবীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র মূলত দুই ধরনের, একটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, আর একটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। তো সরল অনুবীক্ষণ যন্ত্রে কি কি থাকে, যে এই অনুবীক্ষণ যন্ত্রে ফুটের উপর একটা স্তম্ভ আকারে থাকে, যার সাথে একটা কাচের স্টেজ সংযুক্ত থাকে। এই যে এখানে হচ্ছে কাচের স্টেজ, এটা হচ্ছে কাচের স্টেজ, ঠিক আছে, আপনার এই যে এখানে দেওয়া আছে। এই কাচের একটা স্টেজ আছে যেখানে হচ্ছে আমরা কোনো জীবকে দেখি। এই কাচের স্টেজে দুইটা ক্লিপ লাগানো থাকে, এই যে দুইটা ক্লিপ, এপাশে একটা এপাশে একটা, দুইটা ক্লিপ লাগানো থাকে। স্ট্যান্ডের নিচের দিকে সম্মুখ ভাগে একটা আয়না রয়েছে, এবং স্তম্ভের উপর একটা টানা নল থাকে, এই যে এই নলটা, এই যে এই টানা নলটা আপনারা কি সরাইতে পারি, টানা নল থাকে, এবং বাহুতে লেন্স ধরে রাখার জন্য একটা আংটা থাকে। এই আংটায় লেন্স বসিয়ে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে দ্রষ্টব্য বস্তুর উপর ফোকাস করা হয়। আয়না দিয়ে দ্রষ্টব্য বস্তুতে আলো প্রতিফলিত করে পরীক্ষার কাজ শুরু করতে হয়। যে ভিত্তির উপর যন্ত্রটা দাঁড়ায় থাকে সেটাকে বলা হয় ফুট। এই যে নিচেরটা ওর পা যেটা, এই যে এখানে হচ্ছে আয়না। আর প্রত্যেকটা দেখলে বুঝতে পারবেন কোথায় কি আছে, পড়ার সাথে সাথে মিল পাবেন। তো এরপরে যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, যেটা সবারই থাকে। মূলত এখন সরল অনুবীক্ষণ যন্ত্র কেউ তেমন একটা ব্যবহার করে না, যৌগিকটাই ব্যবহার করে। তো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র কিভাবে ব্যবহার করতে হয় তা জানার পর বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের জেনে নেওয়া দরকার। যেমন প্রথমটা হচ্ছে স্ট্যান্ড। একটা স্ট্যান্ড থাকে, এটা বেজের উপর দণ্ডা মানে একটা উলম্ব পিলার, পিলার উপর দাঁড়ায় থাকে। আর্ম মানে তার বাহু, যে স্ট্যান্ডের উপরের দিকে বাঁকানো একটা অংশ থাকে বাহুর মতো, সেটাকে আর্ম বলে। ফুট হচ্ছে বুঝতে পারতেছেন নিচে থাকে, যে স্ট্যান্ডের নিচের দিকে পাটাতনের মতো একটা অংশ আছে, সেটাকে আমরা ফুট বলি। তারপর হচ্ছে স্টেজ, যেখানে হচ্ছে আমরা কি কোনো বস্তুকে রেখে দেখার চেষ্টা করি, যে আর্মের নিচের অংশে স্টেজ লাগানো থাকে। আর বডি টিউব, যেখান থেকে চোখ দিয়ে আমরা দেখি। যে অনুবীক্ষণ যন্ত্রের উপরের দিকের একটা নলাকার অংশ, যা এক প্রান্তে আইপিস এবং অপর প্রান্তে অবজেক্টিভ লেন্স গুলো লাগানো থাকে। আমরা যদি ছবিতে আসি তাহলে কিন্তু দেখতে পারবো, এই যে দেখেন এই নলটা, ঠিক আছে, কোথায় কি আছে আপনার সব দেখে নিন। মূলত আমরা এই যে স্টেজটা দেখতেছেন, এই স্টেজের ভিতরে আমরা বস্তুটাকে রাখি, চোখটা এখানে রাখি, রাখার পর এখানে বস্তুটাকে দেখতে পারি। এই যে এই লেন্স গুলোকে আমরা অবজেক্টিভ গুলোকে ঘুরে ঘুরে দেখতে পারি, ঠিক আছে। এটা আপনারা যখন যদি স্কুলে নর্মাল ক্ষেত্রে অনেক স্কুলে দেখায় না, কিন্তু আপনাদের কলেজে গেলে অবশ্যই এটা আপনারা হাতে ধরে দেখতে পারবেন, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ল্যাবে। তো এরপর হচ্ছে নসপিস অবজেক্টিভ থাকে, যে বডি টিউবের নিচের দিকে ঘূর্ণনশীল অংশকে নসপিস বলে। এখানে অনেকগুলো কাকে বলা আছে আপনারা মনে রাখতে পারেন থিওরির জন্য। তো এতে তিনটা অবজেক্টিভ লেন্স লাগানো থাকে। একটা হচ্ছে লো পাওয়ার, যেটা হচ্ছে 10x থেকে 12x। একটা হচ্ছে হাই পাওয়ার, যেটা আরো বেশি জুম করতে পারে, 40x থেকে 45x। আর অয়েল ইমার্শন অবজেক্টিভ আছে, এটা কি 100x পর্যন্ত আপনাকে জুম করতে পারে। তো কোনো কোনো যন্ত্রে অবশ্য আরো একটা অবজেক্টিভ থাকে, যাকে স্ক্রিনিং অবজেক্টিভ বলা হয়। এখানে এক্স এর সাথে উল্লেখিত সংখ্যাগুলো নির্দেশ করেছে যে উক্ত লেন্স বা লেন্সের সমবায় দ্বারা কত গুণ বিবর্ধন, মানে কতটুকু জুম করতে পারবা তুমি, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে আইপিস, যেটা দিয়ে আমরা দেখি, মূলত চোখটা রাখি।
বডি টিউবের উপর অংশে একটা বা দুইটা আইপিস লাগানো থাকে, এর বিবর্ধন ক্ষমতা সাধারণত 10x থেকে 12x হয়, নর্মাল যেটা থাকে। তারপর হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, এটা একটা ছোট নব বা স্ক্রুর মতো। এটিকে ঘুরিয়ে স্টেজকে ওঠানামা করানোর মাধ্যমে স্লাইডকে লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে বা বাইরে নেওয়া যায়। এটাকে অনেকখানি ঘোরালে লেন্সের স্টেজের অল্প একটু স্মরণ করে এবং এটি দিয়ে ফোকাসের সূক্ষ্ম সমন্বয় করা হয়। এই যে স্ট্রেসটা দেখছেন, এটাকে একটু উপর নিচ করা যায় হালকা। তো এটার মাধ্যমে আমরা যে ফোকাস দূরত্ব আছে, যেই বস্তুটাকে বা যে জীবটাকে দেখতে যাচ্ছি, সেটা আরো সূক্ষ্মভাবে দেখা সম্ভব হয়। ঠিক আছে। তো এরপর আরো কয়েকটা ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। এটা একটা বড় একটা নব। এটাকে ঘুরিয়ে স্টেজকে ওঠানামা করার মাধ্যমে স্লাইডকে লেন্সের ফোকাস দূরত্বের ভিতরে বা বাইরে নেওয়া যায়, আগেরটার মতো। ঠিক আছে। এই যে এটার মতো, এটার মতো, এই নবটার মতো। তো এটাকে অল্প ঘোরালে স্টেজ অনেকখানি স্মরণ করে, ওটাতে কিন্তু অনেক বেশি ঘোরালে আস্তে আস্তে স্মরণ হয়, এটা কিন্তু অনেক জোরে জোরে স্মরণ হয়, মানে অনেক বেশি সরে যায়। তো এই যে ফোকাসের স্থূল সমন্বয় করে, মানে বড় করা হয় ফোকাসটাকে। তারপর হচ্ছে সাবস্টেজ ডায়াফ্রাম এবং কন্ডেন্সার, যে স্টেজের নিচে সাবস্টেজ অবস্থিত, যেটা ওঠানামা করানো যায়, এবং এর সাথে একটা কন্ডেন্সার লাগানো থাকে। কন্ডেন্সার মধ্যে একটা ডায়াফ্রাম বা পর্দা থাকে, যেটা কতটুকু আলো কন্ডেন্সারের ভিতর প্রবেশ করবে তা নির্ধারণ করে। এই যে এখানে, তো এখানে মূলত আমাদেরকে আলো ফালাইতে হয়, যে এই লেয়ারটাকে, নাহলে কিন্তু আমরা বস্তুটাকে দেখতে পারবো না। তো আমাকে আয়নার সাহায্যে আগে আলোটাকে এটার ভিতরে ফালাইতে হয়, তারপরে আমরা বস্তুটাকে দেখতে পাই। ঠিক আছে। আলোর উৎস কি বলতেছে, যে বেজের একটা কেন্দ্রে একটা আলো উৎস বা আয়না বা বৈদ্যুতিক বাতি থাকে, যেখান থেকে আলো কন্ডাকশনের মধ্যে দিয়ে লেন্সে প্রবেশ করে দেখার জন্য। ঠিক আছে। তো যৌগীয় অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার আমরা কোথায় কোথায় এটা ব্যবহার করতে পারি? যে অনুবীক্ষণ যন্ত্রে প্রাকৃতিক আলো ব্যবহার করতে চাইলে গবেষণাগারে আলোকিত স্থানে একটা স্থাপন করতে হবে। প্রথমে আয়নাটিকে এমন ভাবে স্থাপন করতে হবে যাতে প্রতিফলিত আলোক রশ্মির মঞ্চটা ছিদ্র বরাবর বসানো কাঁচের স্লাইডের নিচে প্রতিফলিত হয়। আর যদি কৃত্রিম আলোক উৎস অনুবীক্ষণ যন্ত্রের অংশ হিসেবে উপস্থিত থাকে, তাহলে শুধু সেটা জ্বালালেই হবে। যে আপনি যদি বাইরে থেকে একটা কৃত্রিম লাইট জ্বালাতে চান, তাও কিন্তু পসিবল। ঠিক আছে, সেই স্লাইডের নিচে। তো যে স্লাইডটা পর্যবেক্ষণ করা হবে তা মঞ্চের ক্লিপের সাথে এটা দিতে হবে। মূলত আমরা যে জিপটাকে দেখতে, সেটা কিন্তু একটা কাচের স্লাইড আছে, আপনার আয়তাকার, এই যে এরকম একটা স্লাইড পাওয়া যায়। এই যে এরকম স্লাইডের ভিতরে আমরা এখানে কোনো বস্তুটাকে রাখি, রেখে তারপর স্টেজের মধ্যে বসায় দিই স্ক্রু দিয়ে। ঠিক আছে। তো নোজপিস ঘুরিয়ে অবজেক্টিভ কম পাওয়ারের লেন্স স্লাইড বরাবর স্থাপন করতে হবে। এবার প্রথমে কোর্স অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং পরে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে বস্তুটার ফোকাসে আনতে হবে, একদম নিচ বরাবর আর কি। তো এবার বডি টিউবে স্থাপিত আইপিস লেন্সে চোখ রেখে দেখতে হবে। প্রয়োজনে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরিয়ে নেওয়া যাবে। মনোকুলার হোক বা বাইনোকুলার, অনুবীক্ষণ যন্ত্র দেখার সময় দুইটা চোখই খোলা রাখার চেষ্টা করতে হবে। প্রথমে কষ্ট হলে ধীরে ধীরে আমাদের সেই জিনিসটা কি হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। এক চোখে অনুবীক্ষণ যন্ত্র দেখলে চোখ সহজে ক্লান্ত হয়ে পড়ে, চোখের প্রতি প্রেসার পড়ে আমাদের। যদি উচ্চ পাওয়ারের দরকার হয়, তবে অবশ্যই শিক্ষকের সহায়তা নিয়ে নোজপিস ঘুরিয়ে উচ্চ পাওয়ারের লেন্স ব্যবহার করতে। আপনার যদি দেখতে সমস্যা হয়, তাহলে আমরা কিন্তু উচ্চ পাওয়ারের লেন্স ব্যবহার করতে পারবো অনুবীক্ষণ যন্ত্রে। তো এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্টেইনিং, যে কোষ বা টিস্যুর পাতলা স্তরকে যখন অনুবীক্ষণ যন্ত্রে দেখা হয়, তখন সেটি যে জলীয় মাধ্যমে অবস্থান করে তার থেকে আলাদা করে চিহ্নিত করা কিন্তু মুশকিল। তো এই সমস্যা সমাধান করার বিভিন্ন উপায় আছে, তার মধ্যে একটা উপায় হলো ওই টিস্যু বা কোষকে রং করে ফেলা, যাতে ওই জিনিসটা ফুটে উঠে, যাতে দেখতে পাই আমরা চোখে, যাতে সেই রং দেখে পারিপার্শ্বিকতার সাপেক্ষে তার অবস্থান এবং আকৃতি আলাদা করে চিহ্নিত করা যায়। অনেক সময় এই রঞ্জন প্রক্রিয়া এত সূক্ষ্মতার সাথে করা সম্ভব, যাতে করে শুধু বিশেষ ধরনের কোষ কিংবা কোষের বিভিন্ন অংশ, অঙ্গাণু অথবা টিস্যু নির্দিষ্ট কোনো উপাদানই কেবল রঙিন হয়, যেটা অনেক সূক্ষ্মভাবে করা সম্ভব এই রং করার প্রক্রিয়াটা। তো একেই বলা হয় মূলত স্লাইড স্টেনিং। তো যেসব রঞ্জক পদ্ধতি স্লাইড স্টেনিং করা হয়, তাদেরকে একত্রে স্টেইন বলা হয়। ঠিক আছে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা যে বলছিলাম যে ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র, এটা সবচেয়ে পাওয়ারফুল। এই যে দেখতে অনেকটা এরকম দেখছেন, এটা কিন্তু আপনাদের ল্যাবে থাকবে না, এটা শুধুমাত্র যারা বড় বড় গবেষণা করে মাইক্রোবায়োলজি ল্যাবে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে, তাদেরই একমাত্র এটা থাকে। এটা দাম অনেক। ঠিক আছে। তো বিবর্ধনের জন্য ব্যবহৃত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, মানে বিবর্ধন মানে কি, বড় ছোট করার জন্য আমাদের তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে একটা জিনিস পড়তে হয়, যেটা আপনারা ফিজিক্সে তরঙ্গ শব্দ সম্পর্কে জানবেন, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কি সেটা আরো বিস্তারিত আলোচনা করা আছে। জাস্ট জেনে রাখেন যে আমাদের বিবর্তনের জন্য তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে ছোট বড় করা সম্ভব হয়। যত যত মানে যত কম হবে আপনার তরঙ্গ দৈর্ঘ্য, তত ছোট বস্তুকে বিবর্ধিত মানে বড় করে দেখা সম্ভব হবে। সাধারণত বিবর্ধনে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় অর্ধেকের চেয়ে ছোট বস্তু অনুবীক্ষণ যন্ত্র দেখার মতো করে ফোকাস করা সম্ভব নয়। দৃশ্যমান আলো তরঙ্গ দৈর্ঘ্য নর্মালি হচ্ছে এমসিকিউর জন্য আসে, যেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার মধ্যে থাকে। তাই সবচেয়ে উন্নত মানের আলো আলো অনুবীক্ষণেও কি 200 ন্যানোমিটার থেকে ছোট বস্তুকে বিবর্ধন করে দেখা যায় না। এমনকি অনেক শক্তিশালী বহুসংখ্যক লেন্সের সমন্বয় করেও সেটি করা যায় না। ফলে আমাদের আণবিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে কোষের কোষ ঝিল্লি, তারপর নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ছাড়া আর কিছু কিন্তু খুব একটা ভালো করে বোঝা যায় না। এই জন্য আমাদের ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্রটা দরকার হয়। তো সাইটোপ্লাজমে অবস্থিত অঙ্গাণুগুলোকে আলাদা করে আর দেখা যায় না। এই সমস্যা সমাধানের জন্য দৃশ্যমান আলোর পরিবর্তে ইলেকট্রন তরঙ্গ ব্যবহার করা হয়। এমন ধরনের
ইলেকট্রনিক অণুবীক্ষণ যন্ত্র কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করছে, ঠিক আছে? যেটা কিন্তু অনেক ছোট বস্তুকেও দেখতে সম্ভব, দেখা সম্ভব। তো কাচের লেন্সের পরিবর্তে সেখানে ব্যবহৃত শক্তিশালী তড়িৎচুম্বক, যা ইলেকট্রন স্রোতের গতিপথ বাঁকিয়ে দিতে পারে, ঠিক যেরকম কাঁচ আলোকে বাঁকিয়ে দেয়। তো ফলে কোষের ভিতরকার অঙ্গাণুগুলো স্পষ্ট দেখা সম্ভব হয়। যে অণুবীক্ষণ যন্ত্রে ইলেকট্রন তরঙ্গকে ব্যবহার করা হয়, বিবর্ধন করা হয়, তাকে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র বলা হয়। যে উল্লেখযোগ্য যে ইলেকট্রন তরঙ্গ দিয়ে তৈরি করা ছবি আমরা সরাসরি চোখে দেখতে পাই না, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সংযুক্ত একটা কম্পিউটার ওই অদৃশ্য ছবিটাকে আমাদের দেখার উপযোগী ছবিতে পরিণত করে, যা কম্পিউটারের মনিটরে দৃশ্যমান। আমরা কিন্তু ডাইরেক্ট চোখ দিয়ে কিন্তু আমরা এখানে যে আগের মতো যে নল দিব, নলের মধ্যে চোখ দিব ডাইরেক্ট দেখে ফেলবো এরকম না। তো এটার সাথে একটা স্ক্রিনিং মনিটর থাকে। এই মনিটরে আপনি হচ্ছে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসটাকে নড়াচড়া করলেই দেখতে পারবেন। ঠিক আছে, আমরা খালি চোখে ওই দৃশ্যমান আলোর সাহায্যে মানে ওই তরঙ্গটাকে দেখতে পাই না। ঠিক আছে, স্বাভাবিক আমরা তরঙ্গ তো দেখতে পারবো না, কিন্তু কম্পিউটার সেটা বিভিন্ন মেকানিজমের মাধ্যমে সেটা দেখা সম্ভব। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের এই চ্যাপ্টার। এই লাস্টের যে চ্যাপ্টারটা ছিল, মানে লাস্টের যে টপিকটা, সেটা পুরোটাই হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালের জন্য। তারপর যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে এই চ্যাপ্টারে, হোল পুরো চ্যাপ্টারটা আপনার একবার রিভিউ দিবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে ডাইরেক্ট নক করতে পারেন যদি যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।